সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো অ্যানাল ফিশার নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার অরুণ কুমার পাল, কোলোরেক্টাল সার্জন, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। চলুন আমরা প্রধান অতিথির কাছে চলে যাই। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে শুনতে চাব অ্যানাল ফিশার সম্পর্কে। অ্যানাল ফিশার সব প্রথমেই যেটা আমি বলতে চাচ্ছি, যেটা হচ্ছে অত্যন্ত খুব কমন একটা রোগ আর কি। মানে আমাদের কাছে যে রোগীগুলো আসে, যদি মলাশয় রিলেটেড চিন্তা করি, তার মধ্যে অ্যানাল ফিশারের সংখ্যা সবচেয়ে বেশি। অ্যানাল ফিশার বলতে আমরা যেটা বুঝি, এটা হচ্ছে মানে টিয়ার ইন দ্য অ্যানোডার্ম আমরা বলি আমাদের মেডিকেল ভাষায়, যে মলদ্বারের কোনো কারণে মলদ্বারটাকে ফেটে যাওয়াটাকে বলি আমরা হচ্ছে অ্যানাল ফিশার। সো মানে অনেকগুলো কারণেই হয় এটা, আমরা হয়তো সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা এটি হচ্ছে তার যদি সংজ্ঞায়িত করি আমরা, তাহলে বিষয়টা এরকম যে অ্যানাল ফিশার হচ্ছে মলদ্বারের কোনো একটা পোর্শন যদি ফেটে যায়। আচ্ছা, আপনি তো কারণটা বলছিলেন, তাহলে এখান থেকে একটু জেনে নেই কারণগুলো কি। আচ্ছা, কারণ যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সবার আগে আসবে আমাদের লাইফস্টাইল। কারণ অ্যানাল ফিশারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কারণগুলো বলি যেগুলো প্রাইমারি, প্রথমত দুভাগে আমরা ভাগ করি। একটা হচ্ছে প্রাইমারি অ্যানাল ফিশার, একটা হলো সেকেন্ডারি, অন্য কোনো কারণে অ্যানাল ফিশার হয়। তার ভিতরে প্রাইমারি মানে যে কারণে অ্যানাল ফিশারটা সরাসরি হচ্ছে, তার মধ্যে যদি আমরা কমন কারণ ভাবি, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। এবার আমরা আসি তাহলে কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে। কোষ্ঠকাঠিন্য আপনারা জানেন যে এটার অনেকগুলো কারণ আছে। একটা হলো যে অনেক রোগের কারণে হতে পারে, বাট আমরা কমন যেটা ভাবছি যে কেন এই রোগটা এত কমন, কারণ হলো যে আমাদের দেশে আমরা এখন সবাই কি করছি, লাইফস্টাইল ডেভেলপড হয়ে গিয়েছে, একই সাথে খাবার দাবারটা কিন্তু ঠিক আগের জায়গাটায় নাই। আমরা একটু নেচার থেকে সরে যাচ্ছি, আমরা জাঙ্ক ফুডের প্রতি বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি, আমরা বাইরের খাবার ফাস্ট ফুডের প্রতি বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা দেখা যাচ্ছে আমাদের লাইফস্টাইলটা ঠিক নাই, আমরা সমপরিমাণ আমাদের যে পরিমাণ নির্ধারিত পানি খাওয়া দরকার তা খাচ্ছি না, আমরা আঁশযুক্ত খাবার কম খাচ্ছি, আমরা মৌসুমি ফল কম খাচ্ছি, যে কারণে আমাদের কি হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে। আর কোষ্ঠকাঠিন্য হলেই যে অ্যানাল ফিশার হয়ে যাবে তা না, আমরা বলি যে এটা একটা ক্রনিক কোষ্ঠকাঠিন্য, যাদের দেখা যায় এই লাইফস্টাইলটা দীর্ঘদিন অনেক দিন ধরে এমন হচ্ছে, তখনই হঠাৎ করে তার একবার যদি টিয়ার হয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি অ্যানাল ফিশার। আচ্ছা, আর আমি বলছিলাম যে অনেক অন্যান্য রোগের কারণেও কিন্তু অ্যানাল ফিশার হচ্ছে। কাজে অ্যানাল ফিশারের সাথে এমন হতে পারে যে ক্যান্সারও জড়িত থাকতে পারে, যে একটা রোগী হয়তো দেখা গেল ক্যান্সারে ভুগছে, সেও অ্যানাল ফিশার নিয়ে আপনার কাছে আসতে পারে। আচ্ছা, বা আমাদের কাছে আসছে, তার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, ক্রনস ডিজিজ, এরকম কিছু রোগ আছে যেগুলো প্রগনোসিস খারাপ, এগুলো থেকে ক্যান্সার হতে পারে, তারাও কিন্তু আমাদের কাছে অ্যানাল ফিশার নিয়ে সরাসরি আসতেছে। তবে আমি দর্শকদের এটাই বলছি যে আপনারা ভয় পাবেন, অ্যানাল ফিশারের মূলত কারণ কিন্তু খুব সিম্পল, যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোই হচ্ছে মূল কারণ। আর সাথে যেগুলো আমরা বলছি যে ক্যান্সার বা অন্যান্য রোগের সাথে জড়িত থাকতে পারে, এটার পার্সেন্টেজ অত্যন্ত কম, সর্বোচ্চ 5 ভাগ আর কি। বাকি 95 ভাগই হচ্ছে আমাদের কোষ্ঠকাঠিন্য বা খাবার দাবার থেকে। আচ্ছা স্যার, অনেক দিন ধরে তো রোগী এই ধরনের সমস্যায় ভুগতে থাকেন এবং মানে তারা এটাকে খুব নর্মাল মনে করেন, দেখা যায় যে ডক্টরের কাছে ওনারা যান না। তো কি ধরনের লক্ষণ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? আচ্ছা, অ্যানাল ফিশারের প্রথম এবং প্রধান লক্ষণই হচ্ছে যে মলত্যাগের সময় ব্যথা হওয়া। এটা হচ্ছে প্রচণ্ড, আমরা বলি যে পেইনফুল একটা রোগ আর কি। রোগী বলবে যে, রোগীরা সাধারণত যেটা বলে যে স্যার আমার বাথরুমের সময় প্রচণ্ড ব্যথা হয়। আরেকটা গ্রুপ অফ পেশেন্ট বলে যে স্যার আমার বাথরুমের সময় প্রচণ্ড জ্বালা পোড়া করে। তাহলে একটা হচ্ছে ব্যথা অথবা বার্নিং বা জ্বালা পোড়া করা। এবং এই ব্যথাটা স্পেসিফিক অ্যানাল ফিশারে যেটা হবে যে মলত্যাগের সময় শুরু হবে, এবং রোগীরা এটাও বলে যে স্যার এটা আমার দেখা যায় মলত্যাগের পরেও একটা লম্বা সময় ধরে এটা থেকে যাচ্ছে ব্যথাটা। ইভেন আমরা সেটাকে গ্রেডিং এইভাবেই করি, আমরা রোগীকে জিজ্ঞেস করি কত সময় থাকে। কিছু কিছু রোগী এসে বলছে স্যার না, মলত্যাগের পরে এটা ভালো হয়ে যাচ্ছে, মানে ইনিশিয়াল ডিজিজ শুরু হয়েছে। অনেকে দেখবেন এরকমও বলছে যে স্যার আমি সকালে বাথরুম করেছি, সেটা দেখা যাচ্ছে আমার সন্ধ্যা পর্যন্ত ব্যথা থাকছে। তার মানে এটা গ্রেডিংটা অনেক বেড়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ব্যথা। আর রক্তপাতটা সাধারণত অ্যানাল ফিশারে খুব বেশি হয় না, এটা একদম স্পেসিফিক আমরা যদি বলি যে মল ত্যাগের সময় বা মলের সাথে মিশিয়ে একটু রক্ত আসে। কারণ ফিশার বলতে আমরা বলেছিলাম যে এটা একটা ছিঁড়ে যাওয়া, তো ওই জায়গাটায় যখন স্টুলটা পাস করছে তখনই দেখা যায় যে তার একটু ব্লাড স্ট্রিক, আমরা বলি যে ব্লাড স্ট্রিক উইথ দ্য স্টুল, মানে মলের সাথে অল্প একটু ব্লাড আসে, খুব বেশি পরিমাণে ব্লিডিং হচ্ছে না।
আবার খুব বেশি ব্লিডিং হলে তখন কিন্তু রোগীরা তো সবই দেখা যায়, আমাদের দেশে যেটা হয় একটা শব্দ সবারই পরিচিত, সেটা হচ্ছে পাইলস হয়েছে স্যার আমার। দেখা গেল ক্যান্সার হয়েছে, সেই রোগী এসে বলবে স্যার আমার পাইলস হয়েছে। তো আমি জাস্ট এক লাইনে একটু বলে দিই যে অ্যানাল ফিশার থেকে পাইলসের ডিফারেন্সটা হচ্ছে, পাইলসে সাধারণত দেখা যাবে খুব রক্ত যাবে, রোগী বলবে যে স্যার খুব বেশি ব্যথা হয় না, কিন্তু আমি আজকে দেখছি আমার আন্ডারওয়্যার ভিজে যাচ্ছে, কালকে দেখছি স্যার বাথরুমে গিয়ে অনেক রক্ত যাচ্ছে। তাহলে ব্যথাবিহীন রক্ত এটা পাইলসের একটা মূল লক্ষণ, আর প্রচণ্ড ব্যথা সহ রক্ত এটা হচ্ছে অ্যানাল ফিশারের একটা লক্ষণ। খুবই সুন্দরভাবে আপনি বলেছেন আমাদেরকে। স্যার, তো এই ধরনের রোগীগুলো যখন আপনাদের কাছে আসেন ডায়াগনোসিস করার জন্য কি করেন? আচ্ছা, ডায়াগনোসিস অত্যন্ত সহজ। প্রথম আমরা ইতিহাসটা নিচ্ছি, আর আমি রোগীদেরকে এই সাথে একটু বলে রাখি, রোগীরা মনে করে যে ডাক্তারের কাছে গেলে অনেক খরচ হয়ে যাবে, আসলে এগুলো একদমই ভুল ধারণা। এই রোগটায় যদি আমি অ্যানাল ফিশারটা ভাবি, যেহেতু এটার এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি, অ্যানাল ফিশারের রোগীকে আমরা কি করছি, প্রথম ইতিহাসটা সুন্দর করে আমরা শুনে নিচ্ছি, তারপরে রোগীকে আমরা বলি যে বেড সাইড এক্সামিনেশন, বিছানায় শুয়ে আমরা হয়তো প্রপার তাকে স্ক্রিনিং করে প্রাইভেসি মেনটেন করে আমরা তার অ্যানাসটা দেখি আমরা, এবং আমরা বলি যে অ্যানাল ফিশার কোনো ইনস্ট্রুমেন্টেশন, কোনো মেশিন দিয়েও দেখতে হয় না, এটা শুধু আমরা এমনিতেই চোখেই আমরা বুঝতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তার অ্যানাল ফিশার আছে কিনা। আর এটা যদি অনেক ব্যথা হয় তখন কিন্তু আমরা কোনো যন্ত্র দিয়ে আর দেখতে পারি না, একটু ব্যথা কম হলে আমরা হয়তো যন্ত্র দিয়ে ভিতর অংশটা দেখি। কাজেই কোনো পরীক্ষা, এডিশনাল পরীক্ষার কিন্তু দরকার পড়ছে না প্রথমত রোগটাকে ধরার জন্য। আচ্ছা, তো এই ধরনের রোগীগুলো যখন আসেন তখন চিকিৎসা পদ্ধতিটা যদি একটু বলতেন। আচ্ছা, চিকিৎসা পদ্ধতির আগে আমরা প্রথমে একটু শিওর হই যে এটাকে অ্যানাল ফিশারটা প্রাইমারি নাকি আবার অন্য কোনো রোগের কারণে হচ্ছে। সেটার জন্য যে আমি যে একটু আগেই বললাম যে আমরা বেডসাইড পরীক্ষা করছি, সাথে আমরা এডিশনাল সবচেয়ে বড় যে পরীক্ষাটা আমরা অনেক সময় করি সেটা হলো কলোনোস্কোপি করি আমরা। আচ্ছা, যে আদার্স ডিজিজ আছে কিনা দেখার জন্য, তাও সব ক্ষেত্রে আমরা করি না, অল্প কিছু ইন্ডিকেশন যখন ইতিহাসগুলোতে আমাদের একটু যখন সংকোচ হয় বা ইতিহাসগুলোতে সন্দেহ হয় তখন আমরা করি। চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি বলি চিকিৎসা কি, চিকিৎসার ক্ষেত্রে প্রথম চিকিৎসা হচ্ছে প্রিভেনশন, আর দ্বিতীয়ত আশ্বস্তজনক কথা, এগুলো সাধারণত অপারেশন লাগে না। শতকরা আমরা বলছি যে 75 ভাগের বেশি কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু অপারেশন তখনই করতে যখন এটা অ্যাডভান্স হয়ে যায়। আমরা চিকিৎসাকে সাধারণত দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কিছু তাকে উপদেশ, আর কিছু হচ্ছে লোকাল ট্রিটমেন্ট বলি আমরা। আচ্ছা, উপদেশের মধ্যে আমরা যদি একটু ভাবি যে আমরা যে সিমটমগুলো বলেছিলাম, যে কোনো মূল্যে আপনাকে কোষ্ঠকাঠিন্যটাকে প্রিভেন্ট করতে হবে। কীরকম? আপনি খাবার দাবারের ব্যাপারে খুব সতর্ক হতে হবে, জাঙ্ক ফুড পরিহার করতে হবে, লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। একজন অ্যাডাল্ট যদি আমরা বলি যে আমাদের মতো যারা অ্যাডাল্ট তাদের জন্য দেখা যায় যে 70 কেজি একটা মানুষের 3 লিটার পানি খেলেই চলে, এটা আপনি একটু এনশিওর করবেন যে এইটুকু পরিমাণ পানি আপনি খাচ্ছেন কিনা। নিয়মিত পানি খেতে হবে, অ্যাটলিস্ট প্রতিদিন একটু শাকসবজি খেতে হবে, দেশি ফল খেতে হবে। এটা তো খুব সিম্পল, অল্প পয়সায় যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে হবে। দুইটা ফল খাওয়া যাবে না, সেটাও একটু বলে রাখছি আমি। পেয়ারা এবং বেদানা, আমরা বলি এই দুটো ফল অ্যানাল ফিশারের জন্য ফ্রেন্ডলি না, আরও ক্ষতিকারক। আচ্ছা, তাহলে আমরা প্রথম কিছু এই অ্যাডভাইসগুলো আমরা দিচ্ছি। কিছু খাবার আমরা একদমই মানা করি, বিশেষ করে রেড মিটগুলো আমরা বলি ক্ষতিকারক, গরু এবং খাসির মাংস। অনেকে শুটকি মাছ আমরা পছন্দ করি, এগুলো একটু অ্যাভয়েড করাটা ভালো আসলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট না, এটা হচ্ছে সিম্পলি তাকে কিছু মডিফিকেশন, ডায়েটারি অ্যাডভাইস আমরা দিলাম। এর সাথেও আমরা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আমরা দিয়ে থাকি, এগুলোকে বলি হচ্ছে আমরা মানে কেমিক্যাল ট্রিটমেন্টস, লাইক সাম মলম আমরা দিই, যে মলমগুলো সাধারণত এগুলো নাইট্রোগ্লিসারিন দিয়ে কিছু মলম আছে, বা কিছু লোকাল অ্যানেস্থেটিক্স কম্বিনেশন কিছু মলম আছে, এগুলো আমরা লোকালি দিচ্ছি। সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে খুব বেশি আমরা মুখে কিছু দেই না, সাধারণত আমরা যদি স্টুল সফট করার জন্য কিছু দিই এরকম। আচ্ছা, তবুও অপারেশনের ব্যাপারেও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি দর্শকদেরকে যে অপারেশনকে সাধারণত আমরা মানে যাদের চিকিৎসার পরেও ভালো হয় না তাদের, আর যাদের ক্রনিক হয়ে যায় তাদের অপারেশন লাগে। সাধারণত অপারেশনগুলো আমরা এখন অনেক পদ্ধতিতে করি, কেটে করি, এখন যেটা আধুনিক যুগ হয়েছে লেজারের মাধ্যমে। যেমন আমার সেন্টারে জাপান বাংলাদেশে আমরা রেগুলার লেজার করছি আমরা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন আপনারা অ্যানাল ফিশার নিয়ে। তো এই রোগটি হলে ভয় পাবার কোনো কারণ নেই, আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।